আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আমাদের আজকের অতিথি। গত সোমবার রাতে গ্রেপ্তার হয়েছে 111-এর অন্যতম কুশীলব লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী। গতকাল বুধবার রাতে মিরপুর থেকে গ্রেপ্তার হয়েছে ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মামুন খালেদ। মাত্র দুদিনের মাথায় দুজন গুরুত্বপূর্ণ সাবেক সামরিক কর্মকর্তার গ্রেপ্তারের প্রেক্ষিতে এখন একটি প্রশ্ন উঠেছে, এরপরে তাহলে কার পালা? সে কি সাবেক সেনা প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া? আজকে এই বিষয়টি নিয়ে কথা বলবো, শেষ পর্যন্ত সাথে থাকবেন। আসসালামু আলাইকুম এবং আদাব। রূপান্তরের সত্যের আজকের এই পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর আবুল হাসনাত মিল্টন। রাজনীতির এই খেলাটা, এই যে সাবেক সেনা প্রধানদের গ্রেপ্তার, এটা কিন্তু আমরা অনেকেই ধারণা করতে পারিনি। বিশেষ করে তারেক রহমান যখন একটা ধারণা দিয়েছিলেন যে তিনি কোনো প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেন না এবং তিনি একজন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল রুমির কাছে তার কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশও করেছিলেন। কিন্তু এই দুটো গ্রেপ্তারের পরে এই আলোচনাটা এখন নতুনভাবে আসছে। কি অপরাধ ছিল লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী, সেটি নিয়ে আমি আপনাদের সাথে আগেই কথা বলেছি। এখন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মামুন খালেদের কি অপরাধ? তিনি এই 111 সরকারের সময়ে তিনিও একজন গুরুত্বপূর্ণ সামরিক কর্মকর্তা ছিলেন এবং তিনি 2008-এর শেষ দিকে কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরো ডিজিএফআই এর একটা অংশ তার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি জলসিঁড়ি প্রকল্প, আর্মি অফিসারদের জন্য একটা খুব দৃষ্টিনন্দন একটা হাউজিং প্লট করা হয়েছে, বিশাল প্রজেক্ট করা হয়েছে, সেই প্রজেক্টের সাথেও তিনি জড়িত ছিলেন। তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত চলছিল। গত বছরের মে মাসে তার এবং তার স্ত্রীর বিদেশ যাত্রার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে মিরপুর থেকে, তার বাসা থেকে না। লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে যেমন বারিধারা ডিওএইচএস এর বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে করা হয়েছে বাসার বাইরে অন্য জায়গা থেকে। তো এখন যেটা শুরুতেই বললাম যে এর পরে কি তাহলে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া? আমি যখন ইকবাল করিম ভূঁইয়া নামটি বললাম, আপনি তখন হয়তো ভাবছেন যে তা কি করে হয়? এই লোকটাকে জুলাই আগস্টে লাল বিপ্লবী হিসেবে দেখা গেছে। হ্যাঁ, তিনি রাওয়ায় প্রাক্তন সামরিক কর্মকর্তাদের নিয়ে মিটিং করেছেন, তিনি রাজপথে নেমেছেন, তিনি শেখ হাসিনার সরকারের পতনের জন্য আন্দোলন করেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবার জন্য তিনি চেষ্টা করেছেন। তো ইকবাল করিম ভূঁইয়ার জুলাই আগস্টের ভূমিকা 2024 সালের, তার সাথে তার অতীতে বিশেষ করে সেনা প্রধান হিসেবে কিংবা তারও আগে তিনি কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে যখন দায়িত্ব পালন করছিলেন, লেফটেন্যান্ট জেনারেল ছিলেন, সেই বিষয়গুলো আপনি কিন্তু মেলাতে পারবেন না। এই ইকবাল করিম ভূঁইয়া সেই নাটের গুরু যে খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টে বাসভবন থেকে বের করার ব্যাপারে মূল ভূমিকা পালন করেছিল। জেনারেল জিয়াউর রহমান যে বাড়িটাতে ক্যান্টনমেন্টে থাকতেন, এটা ছিল একটা এ গ্রেডের প্রপার্টি। সেনা আইন অনুযায়ী কোনো এ গ্রেডের প্রপার্টি কাউকে দান করা যায় না। কিন্তু আপনারা জানেন যে একটা বিশেষ পরিস্থিতিতে জেনারেল এরশাদ এটি দান করেছিলেন জেনারেল জিয়ার স্ত্রী এবং পরিবারকে। তাহলে এই ইকবাল করিম ভূঁইয়া সেটা পয়েন্ট আউট করে বলেছেন, যেহেতু এ গ্রেডের প্রপার্টি হ্যান্ড ওভার করা যায় না, কাউকে দেওয়া যায় না, সো ইট ওয়াজ ইললিগাল। সো কাগজে কলমে তাকে দেখে তাদের উচ্ছেদ করা হয়েছে, পরবর্তীতে বাড়িটা ভাঙা হয়েছে। কি করা যেত, যেটা করা হয়নি, আমি আলাপ করে জেনেছি যে প্রথমে এই এ গ্রেডের প্রপার্টিটাকে ডিগ্রেড করে, ডাউনগ্রেড করে এটাকে বি গ্রেডের প্রপার্টি করা যেত এবং বি গ্রেডের প্রপার্টি করে তখন এইটা বেগম জিয়াকে দেওয়া যেত।
কিন্তু যেহেতু দেয়া হয়নি, যেহেতু দেওয়ার সময় একটা আইনের ব্যত্যয় ঘটেছিল, সেই সময় কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে দায়িত্ব পালনরত এই লেফটেন্যান্ট জেনারেল ইকবাল করিম ভূঁইয়া তখন সেটি পয়েন্ট আউট করেন এবং পরবর্তীতে বেগম জিয়ার উচ্ছেদ, বাড়ি ভাঙা সব কিছুতে তিনি মুখ্য ভূমিকা পালন করেন। এবং বেগম জিয়ার এই বাড়ি যখন ভাঙা হয়, তার যখন উচ্ছেদ হয়, এই সব কিছু ভিডিও করেছিলেন একজন সেই সময় মেজর পদের সামরিক কর্মকর্তা। তাকে আপনারা চেনেন? ইউটিউবে নিউ ইয়র্ক থেকে খুব বড় বড় কথা বলে, আমাদের এক ছোট ভাই। সে নিজে এই বাড়ি ভাঙার এই কাজগুলোতে ভিডিওর দায়িত্ব পালন করছিল। তো এই ইকবাল করিম ভূঁইয়া আওয়ামী লীগ আমলে এত বেশি বেনিফিট নিয়েছেন, এবং অনেকে বলে এই যে জিয়াউর রহমানের বাড়ি ভাঙা, তাদের উচ্ছেদ করা, এর প্রধান পুরস্কার হিসেবে তিনি সেনা প্রধানের পদও পেয়েছিলেন। তিনি কিন্তু একটা 2 বছরের লং কোর্স করা আর্মি অফিসার না, তিনি 9 মাসের একটা শর্ট কোর্স করা লোক, যিনি সেনা প্রধান হয়েছিলেন। তিনি আওয়ামী লীগ সরকারের কাছ থেকে 250 মেগাওয়াটের একটা বিদ্যুৎ প্ল্যান্ট নিয়েছিলেন, যেটা মালয়েশিয়ার সাথে জয়েন্ট ভেঞ্চার করেছিলেন, এবং পরবর্তীতে নিজের অংশটা বিক্রি করে মিলিয়ন মিলিয়ন ডলার তিনি আর্ন করেছেন। তার ডিওএইচএস এ একটা বাড়ি, সম্ভবত মহাখালীতে তার একটা বাড়ি, জায়গায় বাড়ি করেছেন। সেই বাড়ি করতে গিয়ে যদি প্ল্যান মানেননি, যে নিয়ম কানুন সবকিছুর ব্যত্যয় করেছে ব্যক্তিগত ক্ষমতা দেখি। তিনি 2009 সালের ডিসেম্বরে জলসিঁড়ি আবাসিক প্রকল্প, যেটার কথা বলছিলাম, সেটা চেয়ারম্যান নির্বাচিত হন, এবং 2010 সালের 23শে অক্টোবর এই জলসিঁড়ি প্রজেক্টে অনেকের কাছ থেকে জমি জোর করে নেওয়া হয়েছে, নামমাত্র টাকায় নেওয়া হয়েছে। তো গ্রামবাসীরা দলবদ্ধ হয়ে তারা এটার প্রতিবাদ জানিয়েছিল, তারা এই জমি জলসিঁড়ি প্রজেক্টে দিতে চায়নি। তখন সেনা ক্যাম্প থেকে গুলি করা হয়েছিল এবং সেখানে প্রচুর লোক হতাহত হয়েছিল। কিন্তু সেখানে এই তখন ডিজিএফআই দিয়ে ভয় ভীতি দেখিয়ে টাকা দিয়ে এই হত্যা মামলা করতে দেওয়া হয়নি। গ্রামবাসীকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল এবং শক্তি দেখিয়ে তাদের আইনি যে অধিকার সেটিও তাদের রক্ষা করা যায়নি। তো এই হলো ইকবাল করিম ভূঁইয়া, শেখ হাসিনা সরকারের অন্যতম বেনিফিশিয়ারি। পরবর্তীতে তিনি ভোল বদলেছেন এবং নিজেকে বাঁচানোর জন্য তিনি অনেক কাহিনী করেছেন। একজন সাবেক সেনাপ্রধান হওয়া সত্ত্বেও তিনি আইসিটিতে গিয়ে সেনাবাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যে সাক্ষী দিয়েছেন। সো এখন তার সেই আমলনামা ধরে টান পড়েছে এবং তিনি ব্যক্তিগতভাবে ভয়ে আছেন, যিনি আশঙ্কা করছেন যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন। শুধু যে সেনা কর্মকর্তারাই গ্রেপ্তার হবে তা না, 111-এর সাথে জড়িত অনেক সুশীলও কিন্তু গ্রেপ্তারের তালিকায় রয়েছেন। সেই সময় যেসব সুশীল এই 111 সরকারের পালে হাওয়া দিয়েছিল, তাদের দিকেও গোয়েন্দারা নজর রাখছে এবং কয়েকজন দেখলাম বেশ ভীত সন্ত্রস্ত, এবং তারা বলছে যে আমরা কি অন্যায় কিছু করেছিলাম কিনা, তারা ভুলে গেছে। তাদের মধ্যে একজন, তিনি বিশেষ আতঙ্কে আছেন এবং তিনি, তাকে আমি নাম না বললেও আপনারা চিনবেন। তিনি জাতিকে বলেছিলেন যে শেখ হাসিনার সরকার $16 বিলিয়ন প্রতি বছর পাচার করেছে, এরকম একটা কাল্পনিক হিসাব দিয়েছিল, যেটা এই 15 বছরের হিসাব করলে অনেক টাকা হয়ে যায়। তো ন্যাচারালি তাকে অনেকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি এই ফিগারটা পেলেন কোথায়। তো বলেন যে আমি কি করব, আমাকে তো এজেন্সি থেকে সাপ্লাই করেছে। তো এজেন্সি থেকে সাপ্লাই করছে, আপনি বলছেন কেন? আপনি মিথ্যে কথা বলে একটা সরকারের উপরে একটা কালিমা লাগিয়ে দিলেন এবং আজকে আপনি ভয় পাচ্ছেন। আপনি 111-এও একই কাজ করেছেন, ইউনূসের এই 18 মাসেও আপনি একই কাজ করেছেন, সেই দালালি, ক্ষমতার পদলেহন করেছেন। তো আজকে যখন টান পড়েছে আপনি গ্রেপ্তারের ভয় পাচ্ছেন, দেখা যাক গ্রেপ্তার হন কিনা। তবে তারেক রহমান যে 111-এর সেই হিসাব ভোলেননি, তিনি প্রতিশোধ নিতে ব্যস্ত হয়ে পড়েছেন এবং এই সিদ্ধান্ত গ্রহণে জামাতের কাছ থেকেও সরকারের উপর একটা প্রেশার আছে। সুতরাং সেটিও
তারেক রহমানের এই সিদ্ধান্ত গ্রহণকে ত্বরান্বিত করছে। এখন আমরা অপেক্ষা করি, দেখা যাক আগামীতে কাকে গ্রেপ্তার করা হয়। প্রিয় বন্ধুরা, আজ বাংলাদেশের স্বাধীনতা দিবস। এখনো প্রতিকূল পরিবেশেই স্বাধীনতা উদযাপিত হয়। ইউনূসের আমলে তো আপনারা দেখেছেন, এবার অন্তত কিছুটা উন্নতি হয়েছে। আজকে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ হয়েছে। সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। একটা বিষয় যে আজকে ইকবাল করিম ভূঁইয়া কিন্তু এই স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে যাননি, অর্থাৎ তিনি ইতিমধ্যেই একটা প্রিপারেশন হয়তো নিচ্ছেন যে কোনো মুহূর্তে তিনি গ্রেপ্তার হতে পারেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে আমাদের প্রতিবেশী দেশের সবচেয়ে আবেগের যে জায়গাটি, যে আবেগের যে রাজ্যটি, পশ্চিমবঙ্গ। আমি বাংলায় কথা বলি। আমার পাশের দেশের একদম নিকট প্রতিবেশী যে রাজ্যটি, পশ্চিমবঙ্গ রাজ্যের মানুষও বাংলায় কথা বলে। আমার নদী, আমার পানি, আমার জল, আমার বায়ু, আমার চেহারা সব একরকম। শুধুমাত্র কাঁটাতারের বেড়া দিয়ে দুটো আলাদা করে রাখা হয়েছে বা করা হয়েছে। ঐতিহাসিক ভাবে, ইতিহাসের নির্মমতা বলি বা যে কোনো ভাবেই বলি না কেন, বাঙালিকে আলাদা করে রাখা হয়েছে। আর সেই জায়গা থেকে আমি একজন বাঙালি, আমি কাঁটাতারের বেড়ার এপারের ওপারের আমার দাদারা আছেন। সত্যিকার অর্থে আমারও আবেগের জায়গা। আমার বাংলাদেশের রাজধানী ঢাকা যেমন আমার একটা প্রিয় শহর, পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার রাস্তায় যখন আমি হাঁটি তখনও আমার প্রিয় শহরই মনে হয়। সেই জায়গায় পশ্চিমবঙ্গের প্রতি একটা আলাদা আবেগের জায়গা আছে, অনুভূতির জায়গা আছে। সেই জায়গা থেকে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আর এক মাসও বাকি নেই। আজকে 26শে মার্চ, ঠিক এক মাস পরে 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল সেখানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। একটু চুলচেরা বিশ্লেষণ করে দেখতে চাই আমার বাংলাদেশের দর্শকদের জন্য যে পশ্চিমবঙ্গের নির্বাচন, সেখানকার বিধানসভা, সেখানে কি অবস্থা, কতটা আসন, জয়ের জন্য কি লাগে না লাগে, এই বিষয়গুলো আমি একটু বিস্তারিত কথা বলতে চাই। যারা পশ্চিমবঙ্গের তারা তো বিস্তারিত জানেনই, কিন্তু আমরা দুই বাংলার জন্য এই মুহূর্তে একটু বিষয়টা আমি আলাপ করতে চাই যে পশ্চিমবঙ্গের মসনদে আসলে কে আসতে যাচ্ছে। আপনারা জানেন 2026 সালের এই সময় পুরো ভারতের নজর এখন আমাদের পাশের রাজ্য পশ্চিমবঙ্গের দিকে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন দোরগোড়ায়। গত কয়েক দশকের রাজনৈতিক উত্থান পতন আর আবেগের এই লড়াইয়ে এবার ঠিক কি ঘটতে যাচ্ছে, কে বসবেন পশ্চিমবঙ্গের রাজ সিংহাসন বা মসনদে। শুরুতেই জেনে নেওয়া যাক পশ্চিমবঙ্গের রাজনৈতিক কাঠামোর প্রাথমিক তথ্য। পশ্চিমবঙ্গ বিধানসভায় মোট আসন সংখ্যা 294টি। নিয়ম অনুযায়ী যে দল বা জোট 148টি আসন পাবে তারাই সরকার গঠন করবে। ভারতের নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী এবারের নির্বাচন অত্যন্ত আঁটো-সাঁটো নিরাপত্তা ও শৃঙ্খলার মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের তারিখগুলো হলো: প্রথম দফা আগামী 23শে এপ্রিল এবং দ্বিতীয় দফা 29শে এপ্রিল 2026। ফলাফল ঘোষণা করা হবে 4 মে। মাত্র 2 দফায় ভোট হওয়ার বিষয়টি এবার বড় রাজনৈতিক আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কেমন চলছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনী মহড়া? উত্তর হলো রাজপথ থেকে ডিজিটাল প্ল্যাটফর্ম, সর্বত্রই সাজ রব। শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের উন্নয়ন আর লক্ষ্মীর ভান্ডারের মতো জনমুখী প্রকল্পগুলোকে ঢাল হিসেবে ব্যবহার করছে। অন্যদিকে বিজেপি কেন্দ্রীয় নেতাদের সভার মাধ্যমে হিন্দুত্ববাদ আর দুর্নীতির অভিযোগ তুলে নির্বাচনী ময়দান গরম করছে। বাম কংগ্রেস জোটও তাদের হারানো জমি ফিরে পেতে মরিয়া। মহড়া চলছে বুথ লেভেলে, যেখানে প্রতিটি রাজনৈতিক কর্মী ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। কিন্তু এবারের লড়াই আগের চেয়ে অনেক বেশি তীক্ষ্ণ।
বিগত নির্বাচনের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায় 2021 সালের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস 213টি আসন পেয়ে নিরঙ্কুশ জয় পেয়েছিল। বিজেপি সেবার 77টি আসন নিয়ে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করে। কিন্তু 2024 সালের লোকসভা নির্বাচনের চিত্রটা একটু পাল্টে গিয়েছিল। ওই নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলে দেখা যায় তৃণমূল অনেক বেশি আসনে লিড দিলেও বিজেপি বেশ শক্ত অবস্থান তৈরি করে রেখেছে। 2024-এর লোকসভা পরিসংখ্যানে বিজেপি রাজ্যে 12টি আসন পেলেও বিধানসভা ভিত্তিক লিডের বিচারে তারা তৃণমূলকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। উত্তরবঙ্গ আর জঙ্গলমহলে বিজেপির দাপট এখনো অটুট। পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রধান চাবিকাঠি হলো জনতান্ত্রিক বিন্যাস। রাজ্যে প্রায় 27 থেকে 30% ভোটার মুসলিম। বীরভূম, মুর্শিদাবাদ, মালদহ এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনার মতো জেলাগুলোতে মুসলিম ভোটাররা নির্ধারণ করে দেয় জয় পরাজয়। ঐতিহাসিকভাবে এই ভোটের সিংহভাগ মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝুড়িতে গিয়ে পড়ে। অন্যদিকে বাকি 70% ভোটারের বড় অংশ হলো বাঙালি হিন্দু। বিজেপি মূলত এই হিন্দু ভোট ব্যাংককে একাট্টা করার চেষ্টা করছে। বাঙালি সংস্কৃতির আবেগ বনাম হিন্দুত্বের জাতীয়তাবাদ, এই দুইয়ের লড়াইয়ে বাঙালি ভোটাররা দ্বিধা বিভক্ত। মুসলিম ভোটাররা যদি ঐক্যবদ্ধভাবে তৃণমূলের পাশে থাকে তবে বিজেপির জয় পাওয়া কঠিন হয়ে দাঁড়াবে। কিন্তু যদি সংখ্যালঘু ভোট ব্যাংক আইএসএফ বা অন্য কোনো দল ভাগ করে নেয় তবে বিজেপির পথ সহজ হয়ে যেতে পারে। এখন প্রশ্ন হলো, তৃণমূল কি ধারাবাহিকতা বজায় রাখতে পারবে নাকি বিজেপি জয় করতে যাচ্ছে পশ্চিমবঙ্গ? নিরপেক্ষভাবে বলতে গেলে তৃণমূলের প্রধান শক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত ক্যারিশমা আর তৃণমূল স্তরের শক্তিশালী নেটওয়ার্ক। তবে দীর্ঘ 15 বছরের শাসনের ফলে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া এবং দুর্নীতির নানা অভিযোগ তাদের জন্য বড় চ্যালেঞ্জ। বিজেপির ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা বড় প্লাস পয়েন্ট হলেও রাজ্যে শক্তিশালী নেতার অভাব আর বাঙালি সংস্কৃতির সঙ্গে মেলবন্ধন ঘটানোটা তাদের জন্য বাধার কারণ হতে পারে। শুভেন্দু অধিকারীর মতো নেতারা লড়াইটা ব্যক্তিগত পর্যায়ে নিয়ে গেছেন। বাংলাদেশী হিসেবে আমরা চাই প্রতিবেশী এই রাজ্যে শান্তি বজায় থাকুক এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় যোগ্য নেতৃত্ব উঠে আসুক। পশ্চিমবঙ্গ ভারতের হলেও বাঙালির আবেগ দুই বাংলার অভিন্ন। শেষ পর্যন্ত দিদির মা মাটি মানুষ জয়ী হবে নাকি মোদির সবকা সাথ সবকা বিকাশ, তা জানতে আমাদের 4 মে পর্যন্ত অপেক্ষা করতে হবে। পশ্চিমবঙ্গের দর্শক যারা আছেন তাদের বলছে যে ভোটের মহড়া চলছে। এই মহড়া কালে কে জিতবে, কে হারবে, কে মসনদে যাবে এই মুহূর্তে এটি বলে দেওয়া কঠিন। কিন্তু তারপরে আপনাদের কি মনে হয়, এবার মসনদ কি ধারাবাহিকতা বজায় রাখবে নাকি দিল্লির শাসক দল পশ্চিমবঙ্গের মসনদে বসবে? আমরা নিশ্চয়ই 4 মে পর্যন্ত অপেক্ষা করব এবং দেখব। তারপরেও যদি কেউ মতামত পেশ করতে চান আমাদের কমেন্টে জানাতে পারেন। আমরা ভিডিওটা শেষ করব এবং বলে নিই যে নিতান্ত আবেগের জায়গায় পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন নিয়ে মোটামুটি আমরা একটা বিশ্লেষণ করলাম। এখানে তথ্য উপাত্তে ভুল ভ্রান্তি থাকতে পারে। পশ্চিমবঙ্গের দর্শকরা সেই ভুল ভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন নিশ্চয়ই। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।